সে বহুদিন আগের কথা। একটি জঙ্গলের মধ্যে বেশ গভীর করে সেখানে একটি গাছ ছিল। সেই গাছের মধ্যে ছিল একটি কাঁচা কমলা আর একটি পাকা কমলা। পাকা কমলা পেকে গিয়েছে, তাই তার গা থেকে সুগন্ধি বের হচ্ছে। তাই সে মনে মনে বলল, ইস, আজ যে আমার কত খুশি লাগছে, আমার তা আমি বলে বোঝাতে পারবো না। আমার গায়ের রং একদম সোনালি হয়ে গেছে, যে দেখবে আমার দিক থেকে চোখে ফেরাতে পারবে না। আমার মতন সুন্দরী এই জঙ্গলে যে একটাও নেই। আর আমার কাছ থেকে এত সুন্দর মধুর সুগন্ধ বের হচ্ছে। আর ওই দেখো, আমার পাশে রয়েছে বড়ালের মতন দেখতে, সবুজ একদম গাছের পাতার মতো, কেমন যেন দেখতে একটা কমলা। ওকে কেউ কমলা বলে কেউ স্বীকৃতি দিবে? যাকে, ওর তো আর আমার মতন অত সুন্দর রূপ নেই, তাই ওই পাশে ঝুলছে। পাকা কমলা ইচ্ছে করেই এরকম তিতো তিতো কথা শোনাতো। কাঁচা কমলা বুঝতে পারতো, কিন্তু সে কোনো প্রতিবাদ না করে চুপ করে রইতো। একদিন সকালে একটি ইঁদুর ছানা সেই কমলা গাছের পাশ দিয়ে দৌড়ে ছুটে চলল। এটা তারা দুই কমলাই দেখতে পেল। কিছুক্ষণ পর সেখানে একটি ঈগল এলো এবং ঈগল পাখিটি বলল, এই শোনো, তোমরা কি দেখেছো এখানে একটা ইঁদুর ছানাকে আসতে? এইমাত্র এলো। না ভাই, আমরা দেখি না। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওই ইঁদুরটা তো ওই দিক দিয়ে দৌড়ে পালালো। তাড়াতাড়ি যাও, নিশ্চয়ই তুমি ওকে খাবে, তাই না? সে কথা বলছো? খাবার জন্যই তো ওকে তাড়া করছিলাম। এই বলে ওদিকে ঈগলটিও ছুটতে থাকলো এবং কাঁচা কমলা পাকা কমলাকে বলল, বন্ধু, তুমি এত অহংকারী কেন? তুমি ওই ইঁদুর ছানাটার খোঁজ দিয়ে দিলে কেন? ওকে তো এবার ঈগল মেরে ফেলবে আর খেয়ে ফেলবে। ইঁদুরটা ভয়ে পালিয়ে গেছিল, তাও তুমি ইঁদুরটার ব্যাপারে বলে দিলে। এই চুপ কর, তুই আমাকে বেশি জ্ঞান দিবি না। তুই তো আমার মতন এত সুন্দর না, তাই তো বুঝবিও না। আমার সুগন্ধেতেই ও ঈগল পাখিটা এখানে এসেছিল, তাই তো আমি ঈগলকে বলেছি। এমনিতেও আমার রূপ দেখে যে কেউ চলে আসবে। আর তুই যে এত কথা বলছিস, আমাকে দেখে তোর হিংসে হচ্ছে, তাই না? হিংসের গাটা জ্বলে যাচ্ছে। না না, তোমাকে দেখে আমার হিংসে হবে কেন? তুমি সবসময় আমাকে ভুল বোঝো কেন? আমি তোমাকে দেখে কখনোই হিংসে করি না, কারণ আমিও একদিন তোমার মতন সুন্দরী হয়ে যাব। হাসালি রে হাসালি, তুই আর আমার মতন সুন্দরী হবি? স্বপ্নে রে স্বপ্নে, স্বপ্নে দেখবি তুই আমার থেকে সুন্দরী হয়ে গেছিস। মহারানী এসেছি। বেশ কিছুক্ষণ পর একটি পাখি উঠতে উঠতে পাকা কমলার ডালে এসে বসলো। পাখিটি অনেক ক্লান্ত হয়ে গেছিল। এই বজ্জাত ছোট পাখি, তুই আমার ডালে এসে বসেছিস কেন? হ্যাঁ, আমার অমন সুন্দর সুগন্ধি ডালের ওপরে তুই এসে বসেছিস। তুই এই ডালে এসে বসেছিস, তোর ভারে যদি ডালটা ভেঙে পড়ে যায় তখন কি হবে আমার? নাম বলছি, সরে যা বলছি, এক্ষুনি সরে যা। এ কি, তুমি আমাকে এমন করে বলছো কেন? ভালো করে বললেও তো পারো, আমি চলে যেতাম। তুমি তো দেখছি খুবই অহংকারী। তুমি তোমার রূপ নিয়ে যে গৌরব করছো, এ তো কয়েকদিনের মাত্র, তারপর তো তুমি মানুষের পেটে চলে যাবে। এই চুপ কর, তোর এখানে ভাষণ দিতে এসেছিস? শিগগিরই আমার ডাল থেকে অন্য ডালে যা। ছোট্ট পাখি, তুমি আমার এই ডালে এসো, আমি তোমাকে কিছুই বলবো না। আমার ডালে এসে একটু বিশ্রাম করে নাও। পাকা কমলার কথা শুনে তুমি কিছু মনে করো না, ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। কাঁচা কমলা, তুমি অনেক ভালো গো। তোমার সাথে কথা বলে আমার ভালো লাগলো, কিন্তু এবার যাই গো, আমার অনেক দেরি হয়ে গেল। এই বলে পাখিটি উড়ে চলে গেল। তারপর দিন সকালবেলাতে একটি মেয়ে কান্না করতে করতে আসছিল। সে কান্না করতে করতে এসে সে গাছটির গোড়ালিতে দাঁড়ালো। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো আমাদের, তুমি আর কেঁদো না। আমার মা অনেক বাজে, জানো। আমার মা আমি লুকিয়ে লুকিয়ে 2-4টি মিষ্টি খেয়েছি বলে অনেক বকা দিয়েছে। এখন আমি যে আর বাসায় ফিরে যেতে পারছি না, তাই তো আমি এই জঙ্গলে চলে এসেছি। আমি আর কখনো ফিরে যাব না। আমার মা আমাকে ভালোই বাসে না। এ কি বলছো তুমি?
তোমার মা তো তোমার ভালোর জন্যই বকেছে। তোমার মা দেখেছে যে তুমি এখন যদি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাও, তুমি পরের শ্বশুর বাড়িতে গিয়েও লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেতে পারো। তখন তোমার শ্বশুর বাড়ির লোকরা হয়তো রেগে মেগে মারধর করতে পারে। তাই তো তোমার মা তোমাকে বকেছে। তুমি তোমার বাড়ি ফিরে যাও। তোমাকে বকা দিয়ে তোমার মাও নিশ্চয়ই কষ্ট পেয়েছে। এই না না, ওর কথা খবরদার শুনো না। তুমি একদম ঠিক করেছো, কখনো বাড়ি ফিরে যাবে না। তাহলে বুঝবে তোমার মা কত ধানে কত চাল। খবরদার যেও না। তোমার মা তোমায় ভালোই বাসে না, সেই কারণেই তো তোমাকে মেরেছে। দেখছো, আহারে ফুলের মতো মেয়েটাকে কিভাবে মেরেছে দেখো। ঠিক আছে, আমি তোমাদের দুজনের কথাই শুনবো। আমি চাই গো, দেখি তোমাদের মধ্যে কে আমায় ঠিক বলেছে। এই বলে চলে গেল মেয়েটি নিজের বাড়িতে। মেয়েটাকে যে কেন বকলাম, মেয়েটা যে কোথায় গেল, মেয়েটাকে যে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? ওই তো মেয়েটা। কোথায় চলে গিয়েছিলি তুই? তোকে না কত জায়গায় না খুঁজলাম। দুটো মিষ্টির জন্য বকেছি বলে তুই কি চলে যাবি? আমাকে ক্ষমা করে দাও মা, আমি ভুল বুঝে চলে গিয়েছিলাম। আমি লজ্জিত। তবে মা আমি একটু আসছি, তাড়াতাড়ি আসিস। এই পাকা কমলা, তুমি আমায় খারাপ বুদ্ধি দিয়েছো। তোমার বুদ্ধির কারণে আজ আমার অনেক বড় ক্ষতি হতো। তুমি খুব দুষ্টু এবং লোভী। আর কাঁচা, তুমি অনেক ভালো গো। তুমি সবাইকে কত ভালো ভালো বুদ্ধি দাও। তুমি অনেক ভালো গো কাঁচা। তোমার কথাবার্তা শুনে সত্যি আমি অনেক খুশি। আর পাকা, এবার তোকে আমি পেড়ে আমি খেয়ে নেব। তখন বুঝবি যে তোদের মতন অহংকারী কমলাদের পতন এভাবেই ঘটে। এই বলে মেয়েটি লাঠি করে কমলাকে গুতাতে থাকে। আর কমলা বলতে থাকে, বাঁচারে কাঁচা, বাঁচারে কাঁচা কমলা, আমাকে বাঁচা ভাই বাঁচা, আমাকে যে এ খেয়ে নেবে বলছে, তুই বাঁচা। কাঁচা কমলা নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে মারা যায়। লাঠি হাতে নিয়ে টাকা পাচ্ছে থাকে। বনমালিকপুর নামে এক জঙ্গলে অনেক পশু পাখির বসবাস ছিল। একটি গাছে টুনি তার 2 ছানাকে নিয়ে থাকতো। টুনি খুব গরিব ছিল আর ওই জঙ্গলে বাস করত একটি লোভী শালিক পাখি। তারা খুব বড় লোক ছিল। শালিকের একটি মেয়ে ছিল, তার নাম শালিনী। কই রে শালিনী, কই গেলি শালিনী? মা, এই তো আমি মেকআপ করছি। ও সাজ আরো ভালো করে সেজে নে। আমার মেয়েকে তো রাজকন্যার মতন দেখতে লাগছে। শোন শালিনী, আগামী বুধবারে তোর বিয়ে, তাই ভালো করে ফর্সা হওয়া একটি নাইট ক্রিম মাখবি, বুঝলি? মা, তুমি কত চিন্তা করো, আমি এমনিতেই কত সুন্দর। তাই তো মরণ মশাইয়ের ছেলে আমায় দেখে পাগল হয়ে গেছে। ঠিক আছে, আমি তোর বিয়ের নিমন্ত্রণ কার্ড দিয়ে আসি। ঠিক আছে, যাও মা। এরপর শালিক বের হয়ে যায় কার্ড বিলি করতে। সব পাখিদের বাসায় কার্ড দেয়। শালিক টুনির বাসার সামনে এসে বলে, কি করব, টুনিকে কি নিমন্ত্রণ কার্ড দেব? টুনি তো অনেক গরিব, বিয়েতে গেলে তো কিছুই দিতে পারবে না, আর ওপর দিয়ে ওর সঙ্গে সঙ্গে 2 ছানাও যাবে। না, আমি বরঞ্চ অন্য কাউকে এই বিয়ের কার্ডগুলো দিয়ে যাই। বিয়ের দিন সকালে
সবাই নাচ গান করছিল। তখন টুনির দুই ছানা বাগানে খেলা করছিল। তখনই হঠাৎ ঢোমকা লাগালি সেজে গুজে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তখন টুনির একটি ছানা জিজ্ঞাসা করলো, ও ঢুমকা লাগালি, তুমি কোথায় যাচ্ছ গো? আমি এই বিয়ে বাড়িতে যাচ্ছি গো ঢুমকা লাগাতে। আমি যাই গো, দেরি হয়ে যাচ্ছে। এই বলে ঢুমকা লাগালি চলে যায়। টুনির বাচ্চারা বিয়ে বাড়িতে ঢুকে পড়ে আর তারা সেখানে খাবার টেবিলে বসে থাকে খাবার জন্য। যাই, ওদিকটা একবার ঘুরে আসি। শালিক খাবার টেবিলে এসে দেখে আর অবাক হয়ে রইল। আরে আরে আরে, এই টুনির বাচ্চারা, তোরা এখানে বসেছিস কেন? আন্টি আন্টি, আমাদের বিরিয়ানি খেতে দাও না। এই হারাম চাঁদারা, বিড়ালের বাচ্চারা, তোরা আমাকে আন্টি বললি, তার উপর দিয়ে আবার খাবার চাইছিস? বেরো মুখ পোড়ারা, তোদের আমি নিমন্ত্রণ করিনি, যা। টুনির ছানারা ভয়ের চোটে কান্না করতে করতে চলে যায়। কিরে, কি হয়েছে রে? কাঁদছিস কেন? মা, আমরা শালিক আন্টির বাড়ি গিয়েছিলাম বিয়ে খেতে। আমাদের শালিক আন্টি বিয়ে বাড়িতে তাড়িয়ে দিয়েছে। কাঁদিস না আমার সোনারা। ঠিক সেই সময় আকাশ পথ দিয়ে চুটকি পরি উড়ে যাচ্ছিল। এই কান্নার শব্দটা কার? এত গভীর ভাবে কাঁদছে। যাই, একটু দেখে আসি। আরে টুনি, তোমার ছানারে এভাবে কাঁদছে কেন? তখন টুনি সবকিছু খুলে বলে। সবকিছু শুনি চুটকি পরি মন খারাপ করে বলল, শোনো, তোমরা আর কেঁদো না। আমি তোমাদের একটি টাকার গাছ দিচ্ছি, এতে তোমাদের অভাব দূর হয়ে যাবে। সে গাছের টাকা কোনো দিন ফুরোবে না। আর কেউ যদি লোভ করে টাকা নিতে যায়, তাহলে তার বড় সর্বনাশ হবে। এই বলে টুনিদের জমিতে চুটকি পরি একটি টাকার গাছ লাগিয়ে দেয়, গায়েব হয়ে যায়। এভাবেই টুনিদের বেশ দিন সুখে কাটতে লাগলো। কিছুদিন পর শালিক তার মেয়ে শালিনীকে বলল, হ্যাঁ রে শালিনী, ওই টুনিরা হঠাৎ তো বড় লোক হলো কোথা থেকে রে? তুই জানিস? না মা, আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম। ও তাই তো, তুই তো ছিলি না। আমারই ভুল। আমাকে যে করে হোক জানতে হবে টুনিদের রহস্য। এরপর শালিক ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর টুনিরা যখন টাকা আনতে যাবে গাছ থেকে, তখন শালিকও তাদের পিছন পিছনে যায় আর লুকিয়ে থেকে দেখলো, ও তো এই ব্যাপার। বেটা টুনি,
এত টাকায় গাছ লাগিয়েছি। এরপর টুনিরা যখন চলে যায় তখন শালিক লাঠি হাতে নিয়ে টাকা পাড়তে থাকে। এ কি হলো, আমি এত কালো হয়ে গেলাম। এরপর শালিক কান্না করতে করতে বাড়ি চলে যায়। একি কালো ভিখারি কোথা থেকে এলো? ও মা গো, কি কালো রে বাবা। এই ভিখারি, যা, এখন কোনো ভিক্ষা পাবি না। কি রে, আমি চিনতে পারছিস না? আমি তোর মা রে। ও মা গো, এই কালো ফকিরটা তো দেখছি মা বলে দাবি করছে। পালাই রে বাবা। দরজা খুল জানিনি, দরজা খুল, আমি তোর মারে, আমি ফকির না, ফকির না, দরজা খুল, দরজা খুল জানিনি।